আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত একাদশ দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের অনলাইন ক্লাস রসায়ন দ্বিতীয় পত্রের। এই রসায়ন দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে উপস্থিত আছি আমি মিশকাতুন জান্নাত, প্রভাষক রসায়ন, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা, আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের এই অধ্যায়ের যে বিষয়গুলো রয়েছে, আমাদের যে পরিবেশ রসায়ন ইংরেজিতে বলা হয় এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, এখানে আমাদের যে বায়ুমণ্ডল রয়েছে, বায়ু রয়েছে, বায়ুর উপাদান, এছাড়াও আমাদের যে এই যে জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় সৃষ্টিতে যে প্রভাব রয়েছে এই বায়ুমণ্ডলের, বায়ুর যে ঘনত্ব, চাপ, তাপমাত্রা, এছাড়াও এখানে রয়েছে যে গ্যাসের সূত্র, চার্লস বয়েলস অ্যাভোগাড্রো গেলুসকের সূত্র, এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এখানে, যে বিওডি, সিওডি, ডিও, এগুলো আমরা এই অধ্যায়ে এগুলো সম্পর্কে জানব। তবে আজকে আজকের যে আমাদের বিষয়বস্তু হচ্ছে যে বায়ুমণ্ডল কী নিয়ে গঠিত, বায়ুমণ্ডলের উপাদান এবং বায়ুমণ্ডলের যে স্তর রয়েছে কয়টি, এই স্তর সম্পর্কে আমরা আজকে জানব। তো চলো আজকে আমরা দেখি যে আমাদের বায়ুমণ্ডলের উপাদান। আমাদের এই বায়ুমণ্ডল হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তবে এই আমাদের বায়ুমণ্ডলের যে একটি গ্যাসীয় আবরণযুক্ত আবরণ রয়েছে, যেটা আমাদের পৃথিবীকে ঘিরে রেখেছে অভিকর্ষ বলের প্রভাবে, এটির হচ্ছে বিস্তৃতি ভূপৃষ্ঠ থেকে 1600 কিলোমিটার পর্যন্ত। এখন এই গ্যাসীয় পদার্থগুলোর যে আবরণ আমাদের পৃথিবীকে ঘিরে রেখেছে, এদের মোট ভর হচ্ছে 5.5 গুণন 10⁻15 টন। তাহলে তোমরা দেখো, বুঝতেই পারতেছো যে এটা হচ্ছে কত একটা অনেক ভর নিয়ে গঠিত। এছাড়াও আমাদের যে বায়ুমণ্ডলে আমাদের যে গুরুত্বপূর্ণ উপাদান, এটি হচ্ছে বায়ুর হচ্ছে যে ঘনত্ব কেমন। আমরা যদি আমাদের ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠি, তাহলে আমাদের বায়ু ঘনত্ব, বায়ুর চাপ কেমন হবে। এছাড়াও আমাদের যে বায়ুমণ্ডলের দেখো যে বায়ুমণ্ডলের যদি ভূপৃষ্ঠ থেকে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে প্রায় 6.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস ঘটে। এছাড়া যে ভূপৃষ্ঠ থেকে আমরা যত উপরে উঠি, আমাদের এই বায়ুর ঘনত্ব তত কমতে থাকে এবং বায়ুমণ্ডলের মোট বায়ু শতকরা 50% ভূপৃষ্ঠ থেকে 5.5 কিলোমিটারের মধ্যে রয়েছে। এছাড়া শতকরা 99% থেকে 30 কিলোমিটার উচ্চতার মধ্যে। এখন আমরা জানি যে বায়ু একটি মিশ্র পদার্থ বলা হয়, কারণ বায়ুতে বিভিন্ন উপাদান থাকে, বিভিন্ন যে গ্যাস থাকে। যেমন বায়ুর গ্যাসের মধ্যে রয়েছে যে সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ উপাদান এবং যেটি বেশি পরিমাণ থাকে, এটি হচ্ছে নাইট্রোজেন গ্যাস। এরপর রয়েছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এছাড়াও বিভিন্ন প্রকার নিষ্ক্রিয় গ্যাস রয়েছে, জলীয় বাষ্প রয়েছে। এছাড়াও আমাদের বায়ুতে কিছু পরিমাণ আরও যে উপাদান থাকে, এটা হচ্ছে স্থান বিশেষে, যেমন সালফার ডাইঅক্সাইড, তারপর হচ্ছে নাইট্রাস অক্সাইড, এগুলো থাকতে পারে। তো আমরা এখন দেখব যে বায়ুমণ্ডলের যে আমাদের সামগ্রিক আয়তনিক সংযুক্তি, এটি কোনটি কত পরিমাণ রয়েছে। এখন দেখো যে নাইট্রোজেন, বায়ুমণ্ডলে সবচেয়ে যে উপাদানটি বেশি পরিমাণ থাকে সেটি হচ্ছে নাইট্রোজেনের পরিমাণ কত? 78.09%। তাহলে এরপর অক্সিজেন রয়েছে, অক্সিজেনের পরিমাণ থাকে 20.71%। এরপর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.03%। এরপর বায়ুমণ্ডল আমাদের বায়ুতে যে নিষ্ক্রিয় গ্যাস আর্গন, এটি থাকে 0.8%। এবং এখানে আরও অন্যান্য যে গ্যাস বা উপাদানগুলো থাকে, এর মধ্যে হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, জেনন, মিথেন,
ওজোন, জলীয় বাষ্প এর পরিমাণ থাকে 0.37%। তো এই হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের যে সামগ্রিক আয়তনিক সংযুক্তি। এখন আমরা বায়ুমণ্ডল এছাড়াও বায়ুমণ্ডলের যে আরও অনেক ধূলিকণা রয়েছে, এরপর জলীয় বাষ্প রয়েছে, এই ধূলিকণা জলীয় বাষ্প মিলে এছাড়াও জৈব অজৈব কণাগুলো এগুলো একত্রে মিলে এয়ারোসল গঠন করে। আমরা এখন দেখব যে আমাদের যে বায়ুমণ্ডলের স্তর রয়েছে এই স্তরগুলো কতটা স্তর থাকে এবং এই স্তরগুলো কিসের ভিত্তিতে এই স্তরগুলোর নামকরণ করা হয়, এখন আমরা সেটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী, এখন দেখো যে বায়ুমণ্ডলের স্তর বা অঞ্চল, এই বায়ুমণ্ডলের স্তর বা অঞ্চলগুলোকে বিভিন্ন ভাগে বিন্যস্ত করা যায়। এখানে যে স্তর বা বিন্যস্ত করা হয়েছে যেটি হচ্ছে তাপমাত্রার ভিত্তিতে। সমুদ্র পৃষ্ঠ থেকে তাপমাত্রা আমরা যদি উপরের দিকে উঠি তাহলে তাপমাত্রার যে ক্রম পরিবর্তন ঘটে এটির উপর ভিত্তি করে আমাদের বায়ুমণ্ডলের স্তর হচ্ছে 4টি। একটা হচ্ছে ট্রপোমণ্ডল, 2 হচ্ছে স্ট্র্যাটোমণ্ডল, 3 হচ্ছে মেসোমণ্ডল, 4 হচ্ছে তাপমণ্ডল। এখন ট্রপোমণ্ডল বা ট্রপোস্ফিয়ার এটি কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত দেখো। এটি হচ্ছে 0 থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই ট্রপোমণ্ডলে কি কি গ্যাস থাকে? ট্রপোমণ্ডলে নাইট্রোজেন থাকে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প বা ওয়াটার ভ্যাপার এখানে থাকে। এই ট্রপোমণ্ডলে কি কি ঘটে? মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, শিশির, কুয়াশা, তুষারপাত। তাহলে আমরা দেখলাম যে ট্রপোমণ্ডলে কি কি ঘটে। এরপর ট্রপোমণ্ডলের তাপমাত্রা কেমন? এটি হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 56 ডিগ্রি সেলসিয়াস এই ট্রপোমণ্ডলের তাপমাত্রা। তো এখান থেকে তোমাদের যেরকম প্রশ্ন আসে যে পরীক্ষায় বলা থাকে যে ট্রপোমণ্ডলের বিস্তৃতি কত, এরপর ট্রপোমণ্ডলে কি কি ধরনের গ্যাস থাকে, এছাড়াও রয়েছে যে ট্রপোমণ্ডলে দেখা যায় যে ধরো প্রশ্নে আসে যে বজ্রপাত কোথায় ঘটে, তাহলে নিশ্চয়ই বজ্রপাত ঘটে ট্রপোমণ্ডলে। তো এইভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এরপর দ্বিতীয় নাম্বার হচ্ছে স্ট্র্যাটোমণ্ডল। এই স্ট্র্যাটোমণ্ডল হচ্ছে এটি একটি গুরুত্বপূর্ণ একটা বায়ুমণ্ডলের স্তর। আমরা জানি যে আমাদের ওজোন স্তর সম্পর্কে আমরা জানি যে এই ওজোন স্তর, এই স্ট্র্যাটোমণ্ডলের হচ্ছে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ওজোন। এইটি হচ্ছে এখানেই ওজোন স্তর রয়েছে। এর বিস্তৃতি দেখো হচ্ছে 18 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আর এখানে যে গুরুত্বপূর্ণ যে হচ্ছে গ্যাসটি থাকে সেটি হচ্ছে ওজোন, এবং এই স্তর দিয়ে জেট বিমান যেগুলো আছে এগুলো চলাচল করতে পারে। এবং এই স্তরের তাপমাত্রা -56 ডিগ্রি সেলসিয়াস থেকে -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এরপরের যে স্তরটি রয়েছে এটি হচ্ছে মেসোমণ্ডল। মেসোমণ্ডলের বিস্তৃতি দেখো যে মেসোমণ্ডলের বিস্তৃতি হচ্ছে 50 কিলোমিটার থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এরপর এই মেসোমণ্ডলে কি কি ধরনের গ্যাস থাকে? এখানে যে গ্যাসগুলো থাকে এগুলো আয়োনাইজড অবস্থায় থাকে, আয়নিত অবস্থায়। অক্সিজেন এখানে আয়নিত অবস্থায় থাকে, নাইট্রাস অক্সাইড থাকে এখানে আয়নিত অবস্থায়। এছাড়াও যে এখানে এই স্তরটিতে সামান্য পরিমাণ ওজোন, অক্সিজেন থাকে, এবং এই স্তরের তাপমাত্রা দেখো যে -2 ডিগ্রি সেলসিয়াস থেকে -92 ডিগ্রি সেলসিয়াস এই স্তরের তাপমাত্রা। এছাড়াও পরবর্তী যে 4 নম্বর স্তরটি এটি হচ্ছে তাপমণ্ডল। তাপমণ্ডল বা হচ্ছে এখানে থার্মোস্ফিয়ার বলা হয়। এই তাপমণ্ডল 2টি স্তরে আবার বিন্যস্ত। এটি হচ্ছে আয়নমণ্ডল আর একটি হচ্ছে এক্সোমণ্ডল। তো এই দুইটা স্তর মিলে এখানে যে উচ্চতা এই হচ্ছে তাপমণ্ডলের, যেটি হচ্ছে 85 কিলোমিটার থেকে 320 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তো তোমরা বুঝতেই পারতেছো যে এখানে অনেক উচ্চতায় এই তাপমণ্ডলটি, এবং এর স্তরের হচ্ছে তাপমাত্রা -92 ডিগ্রি সেলসিয়াস থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এখন একটি দেখো যে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যদি দেখতে পাই যে ট্রপোমণ্ডলের তাপমাত্রা এখানে
25 ডিগ্রি সেলসিয়াস থেকে -56 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এখানে কমে গেছে। আবার যদি দেখি যে স্ট্র্যাটোমণ্ডলের তাপমাত্রা আবার হচ্ছে এখানে -56 ডিগ্রি সেলসিয়াস থেকে -2 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এখানে বেড়ে গেছে। এরপর যদি মেসোমণ্ডলের তাপমাত্রা দেখি -2 ডিগ্রি সেলসিয়াস থেকে -92 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এই স্তরের তাপমাত্রা কমে গেছে। এর পরবর্তী স্তর যেটি হচ্ছে তাপমণ্ডল, এই স্তরের তাপমাত্রা যদি আমরা দেখি যে -92 ডিগ্রি সেলসিয়াস থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা। তাহলে দেখো যে এখানে তাপমাত্রার কিছু এখানে ভেরিয়েশন আছে। তো এই তাপমাত্রার কেন ভেরিয়েশন, যে স্ট্র্যাটোমণ্ডলের তাপমাত্রা কেন এখানে স্ট্র্যাটোমণ্ডলের তাপমাত্রা বেড়ে গেল বা এখানে হচ্ছে ট্রোপোমণ্ডলের তাপমাত্রা কমে গেছে, তো আমরা যদি এইগুলো দেখি যে আমাদের এটি মূলত ঘটে যে এই স্তরগুলোতে যে গ্যাসীয় পদার্থের উপাদান থাকে, যেমন হচ্ছে নাইট্রোজেন, ট্রোপোমণ্ডলে থাকে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ভেপার, এরকম প্রত্যেকটা স্তরে আলাদা আলাদা গ্যাস থাকার কারণে এই স্তরগুলোতে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে। রাসায়নিক বিক্রিয়া দুই ধরনের, যেটি ঘটে হচ্ছে একটি হচ্ছে তাপোৎপত্তি রাসায়নিক বিক্রিয়া, আর একটি হচ্ছে তাপহারী রাসায়নিক বিক্রিয়া। তো যে স্তরগুলোতে তাপহারী রাসায়নিক বিক্রিয়া ঘটে সেই স্তরগুলোতে তাপমাত্রা কমে যায়, এবং যে স্তরগুলোতে তাপোৎপত্তি রাসায়নিক বিক্রিয়া ঘটে সেখানে তাপমাত্রা বেড়ে যায়। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কেন স্তর। তো শিক্ষার্থী, তো আমরা দেখলাম যে বায়ুমণ্ডলের যে স্তরগুলোতে রয়েছে এগুলোর তাপমাত্রার ভেরিয়েশন রয়েছে। এই ভেরিয়েশন ঘটে তাদের বায়ুমণ্ডলের যে উপাদানগুলো রয়েছে বায়ুতে, তাদের উপাদান, এখানে যে প্রত্যেকটা স্তরের উপাদান, এই উপাদানগুলোর ভেরিয়েশনের কারণে তাদের হচ্ছে এই তাপমাত্রার ভেরিয়েশন ঘটে। এবং আমরা যদি ট্রোপোমণ্ডলে দেখি তাহলে ট্রোপোমণ্ডলে আমাদের যে উপাদানগুলো থাকে এটি হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ভেপার। তো আমরা জানি যে যদি আমরা ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠি তাহলে বায়ুর ঘনত্ব কি কমতে থাকে। তাহলে এই স্তরে দেখো যে তাপমাত্রা এখানে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে -56 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এখানে তাপমাত্রা কমে গেছে। তো কমে যায় এই কারণে, কারণ উপরের দিকে বায়ুর ঘনত্ব কম থাকে। কম থাকার কারণে এখানে যে বায়ুর উপাদানগুলো থাকে এদের তাপ ধারণ ক্ষমতা কমে যায়, এই কারণে ট্রোপোমণ্ডলে তাপমাত্রা কমে যায়। তো তোমরা আশা করি বুঝতে পারছো সবাই যে এই তাপমাত্রার ভিত্তিতে যে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করা হয়েছে। এখন আমরা গ্যাসীয় উপাদানের সংযুক্তির ভিত্তিতে বায়ুমণ্ডল যে প্রধানত দুইটি স্তরে বিন্যস্ত সেগুলো আমরা জানব, যেগুলো হচ্ছে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার, আরেকটি হচ্ছে বিষমমণ্ডল বা হেটারোস্ফিয়ার। তো সমমণ্ডল কি? দেখো যে এখানে যে বায়ুর উপাদানগুলো রয়েছে নাইট্রোজেন, অক্সিজেন, অন্যান্য যে উপাদানগুলো রয়েছে এই সমমণ্ডলে এই প্রত্যেকটা বায়ুর উপাদানগুলো সমান পরিমাণ থাকে, এটি হচ্ছে সমমণ্ডল, এবং অনুপাতগুলো সর্বত্র সমান থাকে। এছাড়াও এই সমমণ্ডলের দেখো যে উচ্চতা কত, সমুদ্রপৃষ্ঠ থেকে এটা 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। এরপর বিষমমণ্ডল, এটি হচ্ছে হেটারোস্ফিয়ার, এটি হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে 85 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই মণ্ডলগুলো আবার ভিন্ন ভিন্ন ভৌত রাসায়নিক ধর্ম সম্পন্ন 4টি স্তরে বিন্যস্ত থাকে। একটি হচ্ছে পারমাণবিক নাইট্রোজেন স্তর, অপরটি হচ্ছে পারমাণবিক অক্সিজেন স্তর। এখন দেখো যে পারমাণবিক বিষমমণ্ডল বা হেটারোস্ফিয়ারে যে পারমাণবিক নাইট্রোজেন স্তর রয়েছে সেটি কত কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত? এটি হচ্ছে 85 থেকে 200 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এরপর পারমাণবিক অক্সিজেন স্তর, এটি 200 থেকে 1100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এরপর 3 নম্বরে রয়েছে হিলিয়াম স্তর, যেটি হচ্ছে 1100 থেকে
3500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এরপর 4 নম্বরে রয়েছে হাইড্রোজেন স্তর। এই স্তরটি 3500 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তো তোমরা আশা করি আজকের ক্লাস সবাই ভালো করে বুঝতে পারছো। তো আমরা পরবর্তী ক্লাসে যে আমাদের গ্যাসের সূত্র রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব। এখন তোমাদের আমি কিছু বলি যে এখানে যে রয়েছে যে ঘূর্ণিঝড় সৃষ্টিতে বায়ুমণ্ডলীয় তাপমাত্রা, চাপ ও ঘনত্বের প্রভাব, যেটি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস উৎপত্তিতে, এই দুইটি বিষয় তোমরা বাসায় পড়ে নিবা। আমি পরবর্তী ক্লাসে যে গ্যাসের সূত্রগুলো রয়েছে এগুলো তোমরা একটু প্র্যাকটিস করে আসবা, তাহলে তোমাদের ক্লাসে বুঝতে সুবিধা হবে। তো আশা করি তোমরা সবাই অনেক ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।